বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের ক্লাস শুরু করছি। তোমরা গতদিন যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো তো বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই, তাই না? জি স্যার। আচ্ছা, তো বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করবা। যে কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করবা, এবং যে পড়াগুলো তোমাদের দেয়া হয় তো সেগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়বা। আর যেগুলো তোমাদের হোমওয়ার্ক দেয়া হয় সেগুলো অবশ্যই ভালো মতো পড়ার চেষ্টা করবা, এবং আমি পড়া তোমাদের ধরবো। ঠিক আছে? পড়া ধরবো যাতে করে তোমাদের পড়ার প্রতি আগ্রহটা বেড়ে যায় আর কি। তো যাই হোক, আমরা গতদিন যেটা আলোচনা শেষ করেছিলাম সেটা হলো ওয়েবসাইট পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। তো নিশ্চয়ই তোমরা ওয়েবসাইট পর্যন্ত পড়া করেছো। তো এখন আমরা গতদিন যে বিষয় আলোচনা করেছিলাম সেটা হলো ওয়েব পেজ, ওয়েবসাইট, হোম পেজ, ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজিং সফটওয়্যার, ডোমেইন নেম ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা আলোচনা করেছিলাম। তো আজকে শুরুতে একটু তোমাদের জিজ্ঞাসা করি, আসলে ওয়েবসাইটের জনক কে? ওয়েব পেজ বা ওয়েবসাইটের জনক কাকে বলা হয়? গতদিন আলোচনা করেছিলাম। তোমাদের পড়েছো কিনা এবং মনে আছে কিনা এটা জানার জন্য, ওয়েবসাইটের জনক কে? কে বলতে পারো? টিম বার্নার্লি। হ্যাঁ, টিম বার্নার্স-লি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে ওয়েবসাইট। ওয়েবসাইটের আগে তোমরা একটু বলো ওয়েব ব্রাউজিংটা কি? কে বলবা ওয়েব ব্রাউজিং কি? ওয়েব ব্রাউজিং বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবা? যে বলবা তোমাদের মাইক্রোফোন আনমিউট করে নাও, তাহলে তোমার কথা শোনা যাবে। ওয়েব ব্রাউজিং কি আমি তোমাদের গতদিন বলেছিলাম, ওয়েব পেজ পরিদর্শন করা বা পরিভ্রমণ করা, এটাকেই বলা হয় ওয়েব ব্রাউজিং। যাই হোক, ওয়েব ব্রাউজার কেউ বলতে পারবা ওয়েব ব্রাউজার কি জিনিস? ওয়েব ব্রাউজার, আচ্ছা যাই হোক, তোমাদের যে পড়াগুলো আমি দেই সেগুলো অবশ্য ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে আসলে ক্লাস করে খুব বেশি একটা সুবিধা হবে না। তোমাদের যেগুলো আমরা আলোচনা করি সেগুলো অবশ্যই পড়বা, এবং পুরোপুরি বুঝে তারপরে মুখস্থ করে ফেলবা। ম্যাথমেটিক্যাল বিষয় তো বুঝতে হবে শুধু, এবং প্র্যাকটিসও করতে হবে। আর যেগুলো থিওরি টাইপের সবই, সেগুলো তোমরা ভালো মতো আগে বুঝবা বিষয়বস্তু, তারপরে মুখস্থ করে ফেলবা। ওকে, তো যাই হোক, গতদিন আমরা ওয়েবসাইট পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা ওয়েবসাইট সম্পর্কে একটু বিস্তারিত জানবো, বিশেষ করে ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের যে প্রকার আছে সেগুলোর ভিতরে আবার পার্থক্য, তারপরে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বা গঠন, এই বিষয়গুলো আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হলো ওয়েবসাইটের প্রকারভেদ। তার আগে আমরা গতদিন আলোচনা করেছিলাম ওয়েবসাইটের সংজ্ঞা পর্যন্ত। ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে। একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। তো যাই হোক, এই পর্যন্ত হয়েছিল। তো একটা ওয়েবসাইট প্রধানত দুই ভাগে বিভক্ত। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, যথা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট। প্রথমেই আমরা জানবো স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি? যে সকল ওয়েবসাইটে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।
স্ট্যাটিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না। সাধারণত HTML ভাষা ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। স্ট্যাটিক ওয়েব পেজের ফাইলের নামের বর্ধিতাংশ HTM বা HTML থাকে। তো তার মানে আমরা বুঝলাম স্ট্যাটিক ওয়েবসাইট এমন একটা ওয়েবসাইট যেটা সাধারণত পরিবর্তন করা যায় না ওয়েব পেজটা লোডিং বা চালু করার পর। তো এই ওয়েবসাইটটা HTML এবং CSS দ্বারা তৈরি করা হয়ে থাকে। তো এবার আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু সুবিধা অসুবিধা জানবো, বৈশিষ্ট্য জানবো। তো দেখো, স্ট্যাটিক ওয়েবসাইট HTML ও CSS ব্যবহার করে সহজে এ ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। HTML অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং CSS ক্যাসকেডিং স্টাইল শীট, এই দুইটা সফটওয়্যার ব্যবহার করে এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। পেজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো থাকে সেই পেজগুলোতে কন্টেন্ট বা বিষয়বস্তু, কন্টেন্ট হলো বিষয়বস্তু, নির্দিষ্ট করে দেয়া থাকে। এ ধরনের ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সহজ। কম গতির ইন্টারনেটেও এসব সাইট দ্রুত লোড করা যায়। তো তার মানে ইন্টারনেটের গতি যদি কমও থাকে তারপরেও এই সাইট অর্থাৎ এই স্ট্যাটিক ওয়েবসাইট লোড হয়। তো গতি যদি ইন্টারনেটের বেশি হয় তাহলে তো কথাই নেই, আরো অনেক বেশি দ্রুত লোড করা যাবে। তারপরে এই ধরনের ওয়েবসাইট তুলনামূলকভাবে বেশি নিরাপদ। এসব সাইট পরিচালনার খরচ তুলনামূলকভাবে অনেক কম। এরপরে ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হয়। খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়। গতদিন তোমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা পেয়েছিলা। সার্চ ইঞ্জিন কি জিনিস? সার্চ ইঞ্জিনও এক ধরনের ওয়েবসাইট যা অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সহযোগিতা করে। তো তার মানে একটা ওয়েবসাইটকে আরো বেশি প্রচারমুখী করার জন্য একটা ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন সংযুক্ত করা হয়। তো সার্চ ইঞ্জিন একটা ওয়েবসাইটের জন্য কম্পালসারি বা আবশ্যকীয় নয়, কিন্তু সার্চ ইঞ্জিন একটা ওয়েবসাইটে রাখা ভালো, কারণ সেই সাইটটা ব্যবহারকারীদের কাছে খুঁজে পেতে সহজ হবে, অর্থাৎ একটা ওয়েবসাইট আরো বেশি প্রচারমুখী হবে। এরপরে আরো সুবিধার মধ্যে আছে সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়। লেআউটটা কি এটা সামনে আসতেছে, একটু পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে দেখো, স্ট্যাটিক ওয়েবসাইট সংরক্ষণের জন্য সার্ভারে পৃথক কোনো প্রযুক্তির প্রয়োজন পড়ে না, যেমন PHP ডেটাবেস, এগুলো স্ট্যাটিক ওয়েবসাইট সংরক্ষণের জন্য প্রয়োজন পড়ে না। তো দেখো, আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইটের অনেকগুলো সুবিধা পেলাম। তো এই এতগুলো সুবিধার পরেও কিছু কিছু অসুবিধাও আছে, তো সেগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর তোমাদের এখানে আমি 10টা সুবিধা বা 10টা বৈশিষ্ট্য দিয়েছি একটা স্ট্যাটিক ওয়েবসাইটের। তো তোমাদের একটা বিষয় মনে রাখবা, সেটা হলো তোমাদের পরীক্ষার যে সিস্টেম সেখানে সর্বোচ্চ মার্ক হলো 4। তো তার মানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপরে প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন যেটা, সেটার মান সর্বোচ্চ অর্থাৎ 4 নম্বর থাকে। তো সে কারণে তোমাদের 4 নম্বরের উপযোগী করে লিখতে হবে সময়ের প্রতি লক্ষ্য রেখে। এখানে আমি 10টা বৈশিষ্ট্য দিয়েছি, 10টাই লিখতে হবে এমন নয়। তো তার মানে এখানে থেকে বাছাই করে করে তোমাদের জন্য লিখতে হবে। তো তার মানে তোমাদের সময়ের প্রতি লক্ষ্য করে তোমরা এখান থেকে যে কয়েকটা পারবো, বিশেষ করে 4টা থেকে 5টা বৈশিষ্ট্য লিখবা, কিন্তু জানার জন্য সবগুলোই পড়তে হবে, সবগুলোই বুঝতে হবে। তো সে কারণে আমি তোমাদের সুন্দর করে বৈশিষ্ট্যগুলো যা যা থাকতে পারে সবই তোমাদের বুঝাবো, পড়াবো, বাট পরীক্ষার সময়ের প্রতি লক্ষ্য রেখে তোমরা লিখবা। আচ্ছা, এরপরে দেখো যেটা বলতেছিলাম, স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু অসুবিধাও রয়েছে। কি সে অসুবিধা? রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায় না। এর ভিতরে যখন কন্টেন্ট থাকে, এগুলো যখন রান করা হয় রান টাইমের ভিতরে সেগুলো আপডেট করা যায় না।
কন্টেন্ট আপডেট করতে বেশি সময় লাগে, আপডেট করে পুনরায় আপলোড করতে হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের এটা একটা ঝামেলা যে একটা বিষয়বস্তু বা কন্টেন্ট আপলোড করতে হয় আপডেট করার পর, আপডেট করে তারপরে পুনরায় আবার সেটা আপলোড করতে হয়। এরপরে দেখো ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায় না। স্ট্যাটিক ওয়েবসাইটে ব্যবহারকারীরা তাদের ইনপুট প্রদান করতে পারে না, এটাও এটার একটা প্রবলেম। ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে কন্টেন্ট গুলো সহজে নিয়ন্ত্রণ করা যায় না। স্ট্যাটিক ওয়েবসাইটের আকার বা সাইজ যখন বড় হয়, অর্থাৎ এর ভিতরে যখন পেজের সংখ্যা বেড়ে যায়, তো তখন এটা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করা একটু কষ্টকর হয়ে যায়। মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। ঠিক আছে, মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং এবং ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য। একজন ব্যবহারকারী বা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা তাদের চাহিদা মতো যে বিষয়গুলো তাদের দরকার সবকিছুই কিন্তু এই স্ট্যাটিক ওয়েবসাইট দ্বারা আসলে ডিজাইন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। অনেক বেশি কোড লিখতে হয় HTML এ। ঠিক আছে, তো দেখো এগুলো হলো স্ট্যাটিক ওয়েবসাইটের একটা অসুবিধা। এরপরে দেখো আমরা দ্বিতীয় যে প্রকার ডাইনামিক ওয়েবসাইট সেটা নিয়ে আলোচনা করছি। ডাইনামিক ওয়েবসাইটটা কি? যে সকল ওয়েবসাইটে আপডেট তথ্য প্রদর্শন করে, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে, তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায়। সাধারণত PHP, ASP, JSP ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা হয়। ডাইনামিক ওয়েব পেজের ফাইলের নামের বর্ধিতাংশ PHP, ASP, JSP ইত্যাদি থাকে। ঠিক আছে, এর আগে যেমন স্ট্যাটিকে ছিল HTML বা HTM, তো তেমনি ডাইনামিক ওয়েবসাইটের শেষে যে বর্ধিতাংশ বা এক্সটেনশন থাকে সেটা সাধারণত PHP, ASP, JSP এগুলো থাকে। এ ধরনের ওয়েবসাইটে ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে, যেটা স্ট্যাটিকে ছিল না। বর্তমানে এই ধরনের ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি চাহিদা বিশ্বের ভিতরে বর্তমানে ডাইনামিক ওয়েবসাইটের। এরপরে দেখো ডাইনামিক ওয়েবসাইটের কিছু সুবিধা রয়েছে যেগুলোকে বৈশিষ্ট্য আকারেও তোমরা লিখতে পারো। রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায়, যেটা স্ট্যাটিকে ছিল না। এ ধরনের ওয়েবসাইট অনেক বেশি তথ্যবহুল হতে পারে। তথ্য বা বিষয়বস্তুর আপডেট খুব দ্রুত করা যায়। ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায়, আপডেট করে পুনরায় আপলোড করতে হয় না, এটাও একটা সুবিধা ডাইনামিকের। আকার বৃদ্ধি পেলে কন্টেন্ট গুলো নিয়ন্ত্রণ করা কঠিন নয়, অর্থাৎ আকার বা পেজের সংখ্যা যতই বেড়ে যাক না কেন এই ধরনের ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা কোনো সমস্যা হয় না। মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং করা সহজ। এ ধরনের সাইটে ই-কমার্স সুবিধা পাওয়া যায়। আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা যায় এই ধরনের ওয়েবসাইটে। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন করা যায়। ডেটাবেস ব্যবহারের মাধ্যমে কুয়েরি করে সহজেই তথ্য বের করা যায়। কুয়েরি কি জিনিস? কোনো কিছু খুঁজে বের করা, অর্থাৎ এই ওয়েবসাইটে যেহেতু ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করা হয়, ডেটাবেসের ভিতরে তোমাদের পাঠ্যসূচিতে যেটা আছে মাইক্রোসফট অ্যাক্সেস, এটাও একটা ডেটাবেস সফটওয়্যার, তবে এটার পরিধিটা খুব বেশি বড় নয়। সবচেয়ে বড় এবং জনপ্রিয় ডেটাবেস সফটওয়্যার গুলো যেমন SQL, MySQL স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এই ডেটাবেস গুলো যখন ব্যবহার করা হয়, তো সেগুলো ডেটাবেস ব্যবহার করার ফলে তো সেখানে লক্ষ লক্ষ তথ্য থাকে এবং সেগুলোর মধ্য থেকে তোমার প্রয়োজনীয়টি সহজেই খুঁজে বের করতে পারো। তো যেহেতু ডাইনামিক ওয়েবসাইটে এই ডেটাবেস ব্যবহারের সুবিধা রয়েছে, এই ডেটাবেস সফটওয়্যার এখানে সংযোজন করার কারণেই এই ধরনের ওয়েবসাইট থেকে যে কোনো তথ্য কুয়েরি করে বের করা যায় মুহূর্তের মধ্যে। এটা একটা পজিটিভ দিক, নিশ্চয়ই তোমরা বুঝতেছো। এরপরে দেখো ডাইনামিক ওয়েবসাইটের
কিছু অসুবিধাও রয়েছে। এত সুবিধা থাকার পরেও কিছু অসুবিধা আছে, কি সেটা? ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে বেশি খরচ হয়। তো এত ফিচার যেহেতু সংযোজন করা যায়, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই খরচটা একটু বেশি পড়ে। এরপরে দেখো কি, ডেটাবেজ এবং বিভিন্ন গ্রাফিক্স উপাদান যোগ করার ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় নেয়। বিভিন্ন ধরনের গ্রাফিক্স সফটওয়্যার বা গ্রাফিক্স ব্যবহার করে যেহেতু ডাইনামিক ওয়েবসাইটটা আকর্ষণীয় করে তোলা যায়, তো এত গ্রাফিক্স ব্যবহার করার কারণে এই ধরনের ওয়েবসাইট কি হয়, লোড হতে বেশি সময় নেয়। এ ধরনের ওয়েবসাইট উন্নয়ন এবং নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে জটিল। এ ধরনের সাইটের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের খরচ তুলনামূলকভাবে বেশি হয়। নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণের খরচটা। একাধিক প্রযুক্তি ব্যবহার করার ফলে এসব সাইটে সমন্বয় সাধন করা তুলনামূলকভাবে ঝামেলাপূর্ণ। বিভিন্ন ধরনের সফটওয়্যারের সমন্বয় এখানে থাকে, এই কারণে সমন্বয় সাধন করাটা তুলনামূলকভাবে একটু জটিল। এ ধরনের ওয়েবসাইট তৈরি, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য দক্ষ জনবল প্রয়োজন হয়, এক্সপার্ট ওয়েব ডিজাইনার প্রয়োজন হয় আসলে এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে। এ ধরনের ওয়েবসাইট ছোট প্রতিষ্ঠানের জন্য অপ্রয়োজনীয়। ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য আমরা স্ট্যাটিক ওয়েবসাইটই ব্যবহার করতে পারি, কিন্তু প্রতিষ্ঠানটা যদি বড় হয় তাহলে এগুলো ব্যবহার করা সুবিধা দেয়। কারণ হলো একটা ওয়েবসাইট তৈরির খরচ যেহেতু বেশি, পরিচালনা নিয়ন্ত্রণ করার খরচ বেশি হয়ে যায়, কাজে ছোট প্রতিষ্ঠানের জন্য এটা আসলে সুবিধাজনক হয় না। এই কারণে এটা বড় প্রতিষ্ঠানের জন্যই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা তাহলে মেইন যে দুইটা প্রকার সেটা আলোচনা করলাম, স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট। এখন দেখো অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইটের প্রকারভেদ। অবস্থানের উপর ভিত্তি করে আবার ওয়েবসাইট দুই প্রকার হতে পারে, লোকাল ওয়েবসাইট এবং রিমোট ওয়েবসাইট। তো লোকাল ওয়েবসাইটটা কি? লোকাল ওয়েবসাইট যে সকল ওয়েবসাইট সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায়, সেগুলোকে লোকাল ওয়েবসাইট বলে। এ ধরনের ওয়েবসাইট ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। তোমার পিসিটাকে যদি একটা লোকাল ওয়েবসাইট বানিয়ে তুমি কাজ করতে চাও তোমার প্র্যাকটিসের জন্য, তো সেক্ষেত্রে আসলে এই যে তুমি ওয়েবসাইট আকারে তোমার পিসিটাকে ব্যবহার করলে এটা ওয়ান কাইন্ড অফ লোকাল ওয়েবসাইট। তো এই ধরনের ওয়েবসাইট তোমাদের প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারো, শেখার জন্য। তো এই ধরনের ওয়েবসাইটের সুবিধা হলো কোনো ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয় না, ইন্টারনেট সংযোগ ছাড়াই এই লোকাল ওয়েবসাইট ব্যবহার করা যায়। এরপরে দেখো রিমোট ওয়েবসাইট। রিমোট ওয়েবসাইটটা কি? দূরবর্তী কোনো কম্পিউটার বা ওয়েব সার্ভারে সংরক্ষিত ওয়েবসাইটকে রিমোট ওয়েবসাইট বলে। আমরা ওয়েবসাইট যেটা লাইভ ওয়েবসাইট, সেটা আসলে রিমোট ওয়েবসাইট হিসেবে কাজ করে। তো রিমোট ওয়েবসাইট ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এ ধরনের ওয়েবসাইট ব্রাউজিং এর জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয়। আর এরূপ অ্যাড্রেসকে কি বলে? ইউআরএল বলা হয়। ইউআরএল মানে কি? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। তো তার মানে এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারনেটে আমরা যে ওয়েবসাইট পরিদর্শন করি, পরিভ্রমণ করি, এটা ওয়ান কাইন্ড অফ রিমোট ওয়েবসাইট। এটার তথ্য উপাত্ত অনেক দূরে থাকে এর যে সার্ভার, তো সেই সার্ভার থেকে আমরা আমাদের চাহিদা মতো তথ্য আমাদের নিজ নিজ কম্পিউটারে নিয়ে আসতে পারি, ডাউনলোড করতে পারি, ব্যবহার করতে পারি। এই ধরনের ওয়েবসাইটকে কি বলা হয়? রিমোট ওয়েবসাইট। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কিছু পার্থক্য আছে। কি সেটাই যে এতক্ষণ তুমি যা পড়লা তোমরা, তো সেটা থেকে আসলে সাজিয়ে গুছিয়ে তোমরা পার্থক্য লিখতে পারবা। বিশেষ করে তোমরা যদি একটা বিষয়ের বৈশিষ্ট্য জানতে পারো, বৈশিষ্ট্য বলতে এখানে সুবিধা অসুবিধা অনেক কিছুই দিক থাকে, সেগুলো ভালো মতো জানলে তোমরা এখান থেকে মোট তিনটা জিনিস লিখতে পারবা: বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। আবার এছাড়া এখান থেকে পার্থক্য লিখতে পারবা। তো দেখো স্ট্যাটিক ওয়েবসাইটের নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, আর ডাইনামিক ভাবে পেজ তৈরি হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলিতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, ডাইনামিক ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েব পেজ থাকে। রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হয় না, আর ডাইনামিক ওয়েবসাইটে রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে।
ডাইনামিক স্ট্যাটিক ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হয়, যা ডাইনামিক ওয়েবসাইটে লোড হতে বেশি সময় নেয়। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির খরচ কম, ডাইনামিক ওয়েবসাইট তৈরির খরচ বেশি। স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত কোনো ডেটাবেস ব্যবহৃত হয় না, ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস ব্যবহৃত হয়। এটা আগেই জেনেছো। তুলনামূলকভাবে বেশি নিরাপদ স্ট্যাটিক ওয়েবসাইট, আর ডাইনামিক ওয়েবসাইট তুলনামূলকভাবে কম নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইটে একমুখী কমিউনিকেশন হয়, যেটাকে সার্ভার টু ক্লায়েন্ট বলে, আর ডাইনামিক ওয়েবসাইটে উভয়মুখী কমিউনিকেশন হয়, যেমন ই কমার্স অর্থাৎ ইলেকট্রনিক কমার্স, ফেসবুক, অনলাইন আবেদনের সাইট ইত্যাদি ইত্যাদি। তো এরপরে দেখো এতে এইচটিএমএল বা সিএসএস ব্যবহৃত হয়, আর ডাইনামিকে কি হয়? পিএইচপি, এএসপি, পাইথন, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি সফটওয়্যার ব্যবহার হয়। স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নে খরচ কম হয়, আর ডাইনামিক ওয়েবসাইট উন্নয়নে খরচটা বেশি পড়ে। তো এই হলো স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। এরপরে দেখো ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার। যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে, কাঠামো বা স্ট্রাকচার বলে। ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, প্রতিটি পেজে বিভিন্ন উপাদান থাকে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউট হলো ওয়েবসাইটের কাঠামো। লেআউট হলো একটি পেজের প্রধান কন্টেন্ট এরিয়ার স্ট্রাকচার বা অবকাঠামো, যেমন টাইটেল, হেডিং, প্রধান কন্টেন্ট, ফুটার ইত্যাদি কোনটি কোথায় কিভাবে স্থাপিত হবে তার পরিকল্পনা বা সবকে লেআউট বলে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম কোন পেজটি প্রদর্শিত হবে, সেখান থেকে অন্যান্য পেজে কিভাবে যাওয়া যাবে তা ওয়েবসাইটের কাঠামোতে নির্ধারণ করে দিতে হয়। আশা করি বুঝছো। এখন দেখো ওয়েবসাইটের কাঠামোর অংশ, স্ট্রাকচারের মধ্যে কয়টা অংশ থাকে। একটি ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার মূলত 3 ভাগে বিভক্ত থাকে, যথা হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। হোম পেজ বা ইন্ডেক্স পেজ এটা সাধারণত উপরে থাকে। তোমরা এই লেআউটের ভিতরে দেখো চিত্রভিত্তিক আমি দেখিয়ে দিয়েছি, এখানে আরো দিয়ে মার্কিং করা আছে। প্রথমে যেটা দেখতেছো যে পেজটা, এটা হলো হোম পেজ, একেবারে একটা ওয়েবসাইটের শুরুর পেজটা। এরপরে এই পেজের আন্ডারে যে একাধিক পেজ থাকে সেগুলোকে মেইন সেকশন বা সাইট ইন্ডেক্স হিসেবে অভিহিত করা হয়, যেটা মূলধারার পেজ নামে পরিচিত। এখানে অনেকগুলো পেজ থাকে, আবার এগুলোর আন্ডারে একাধিক পেজ থাকে, তো যেগুলো থেকে আমরা বিস্তারিত কোনো তথ্য জানতে পারি। তো এটাকে কি বলা হয়? সাবসেকশন বা কন্টেন্ট এরিয়া, যেটা উপধারার পেজ। তো যাই হোক, এই চিত্র থেকে তোমরা এই বিষয়টা আমি আশা করি একদম ক্লিয়ার হচ্ছ। তো দেখো এই 3 ধরনের পেজ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। তাহলে হোম পেজটা কি? যে কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকেই বলা হয় হোম পেজ। ওয়েবসাইট চালু করলে প্রথমেই হোম পেজ লোড হয়। হোম পেজ হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্ব পেজ। হোম পেজকে ব্রাউজার শুরুতে লোড করে। হোম পেজ হচ্ছে এক ধরনের ইন্ডেক্স বা সূচি। হোম পেজের মাধ্যমে ওয়েবে তথ্য পাবলিশ করা হয় এবং হোম পেজটি হচ্ছে ওয়েবে প্রবেশের মূল প্ল্যাটফর্ম। এই পেজে মূল প্রোগ্রাম, ব্যানার, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত থাকে। তো নিশ্চয়ই তোমরা তাহলে হোম পেজ সম্পর্কে বিস্তারিত জেনে তোমরা এই বিষয়টা ক্লিয়ার ধারণা পেয়েছো আমার বিশ্বাস। তাহলে হোম পেজটা কি? একেবারে একটা ওয়েবসাইটের শুরুর যে পেজ। এরপরেরটা কি যেন? মূলধারার পেজ, তাই না? মূলধারার পেজ কি? কোন ওয়েবসাইটের হোম পেজের পরের পেজগুলোকে মূলধারার পেজ বা মেইন সেকশন বলে। মেইন সেকশনটি কয়েকটি পেজ নিয়ে গঠিত হয়। এরপরে দেখো সাবসেকশন বা উপধারার পেজ। কোন পেজ মূল পেজ থেকে মূল সেকশন ও মূল সেকশন থেকে আবার অনেকগুলো পেজের সাথে যুক্ত থাকে, তাকে উপধারার পেজ বা সাবসেকশন বলে। মূলধারার পেজ থেকে উপধারার পেজের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং লেখার পরিমাণও বাড়তে থাকে। নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল তথ্য উপধারার পেজে থাকতে হয়। উপধারার পেজগুলো থেকেও সম্পূর্ণ ওয়েবসাইটে যাওয়ার সহজ লিংক থাকতে পারে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইবার
আমরা তাইলে এই বিষয়গুলোই আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা থাকবে। তাহলে আজকে আমরা কি কি জিনিস শিখলাম? একটা ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের প্রকারভেদগুলোর ডিটেলস আলোচনা, তারপরে স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, এরপরে কি শিখেছি? একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামো এবং কাঠামোর ভিতরে যে অংশগুলো থাকে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যা যা আলোচনা করলাম এগুলোর মধ্যে তোমাদের বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? যদি থাকে এবার তোমরা একটু আনমিউট করে মাইক্রোফোন তোমরা বলতে পারো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা। সুরাইয়া আক্তার, কোনো সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। সুমাইয়া আক্তার, সমস্যা আছে? আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের কারো সমস্যা নেই। তো দেখো, তোমাদের কিছু হোমওয়ার্ক, সেটা হলো হোমওয়ার্ক যেগুলো দেই সেটা অবশ্যই পড়ে আসতে হবে। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম আজকে এগুলোর মধ্যেই তোমাদের হোমওয়ার্ক। তার মানে ওয়েবসাইটের প্রকারভেদ বিস্তারিত আলোচনা, ওয়েবসাইট কত প্রকার ও কি কি, তাহলে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এগুলো তোমাদের জাস্ট পড়া থাকবে। এরপরে স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য, এই দুটো কোশ্চেন তোমাদের ভালো মতো শিখে আগামী ক্লাসে আসতে হবে। তো তোমাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, তোমরা ক্লাস করতেছো এ কারণে তোমাদের অনেক ধন্যবাদ। তো যাই হোক, তোমাদের পরে যারা আসছো তাদের নামগুলো একটু প্রেজেন্ট দিতে হবে। পরে কে কে আসছো একটু নামগুলো দিয়ে দাও। পরে আসছো হ্যাঁ, আস্তে আস্তে বলো, একজন করে। হ্যাঁ, রোল কত? রোল বলো। 3012। 3012। এরপরে কেউ যেও না এখনই। তারপরে 3001 স্যার 3020। 3020। জি স্যার। 3031। 3020, 3031। আর কে? 3001 3001। জি স্যার। আর কেউ আছো? 3001। আর কেউ নেই? আরো একজন থাকার কথা। আরো একজন আছো, কে নাম প্রেজেন্ট করো নাই? দাও। আচ্ছা, যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। হ্যাঁ বলো হাবিবা। কত রোল তোমার? 3007। 3007। আগে বললাম না, বারবার বলতেছি। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি 3007 তোমাকে। আচ্ছা, 3007। আর কেউ নাই, সব ফুলফিল হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।